যে যখন আলেকজান্ডার আসছিল তখন ভাগীরথী নদী এবং পদ্মা নদীর মাঝখানে যে অংশটা সেখানে গঙ্গারিডাইট নামক একটা জাতি উপস্থিতি ছিল, যাদের রাজধানী ছিল চন্দ্রকেতুগড়। ঠিক আছে, যাদের রাজধানী ছিল চন্দ্রকেতুগড়। এখন গ্রিক লেখক, তাহলে আমরা এই জিনিসটা কোথায় পাই? আমরা তো জানি ওই সময় ইতিহাস লেখা হইতো না, কিন্তু আমাদের এই উপমহাদেশে বিভিন্ন বিদেশিরা ছিল, আসছিল, ওরা বিভিন্ন বইপত্র লেখছে, বিভিন্ন পরিব্রাজক মানে পর্যটকরা ছিল। তো ওদের মধ্যে একজন হচ্ছে ম্যাগাস্তিনিস। তো ম্যাগাস্তিনিসের ইন্ডিকা নামক একটা গ্রন্থ আছে। ম্যাগাস্তিনিসের ইন্ডিকা নামক গ্রন্থে আমরা গঙ্গারিরাইড নামক জাতির উল্লেখ পাই, এবং এদের রাজধানী ছিল চন্দ্রকেতুগড়। আর ওই ওই সময় মানে গঙ্গারিরাইট জাতি যখন ছিল, ওই সময় আরো একটা জাতি ছিল, ওইটাও মোটামুটি শক্তিশালী ছিল। ওইটার নাম ছিল প্রুসিওর। প্রুসিওর এটা আপনার ওই যে আগের 19-এর যেই বাংলা ভাষা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে বই, সেই বইতে কিন্তু এই এই কথাটা উল্লেখ আছে। প্রাসিওর যেই জাতিটা, আর হচ্ছে গঙ্গারাইট, এই দুইটা জাতির উল্লেখ আছে এখানে। আচ্ছা, তো এরপরে আমরা দেখলাম যে, এবং আচ্ছা এইটা ছিল আমাদের প্রসিয়র জাতির যেই রাজধানী ছিল। তাহলে দেখেন যে গঙ্গারিরাইট জাতির রাজধানী ছিল চন্দ্রকেতুগড়, আর প্রসিয়র যে জাতিটা তাদের রাজধানী ছিল কোনটা? পালিপুত্রা বা পাটালিপুত্র। তাহলে দেখেন আলেকজান্ডার দ্য গ্রেট যখন আমাদের আমরা এইটাই হয়তোবা লাস্ট লিঙ্ক হবে, এরপর আমরা আজকের জন্য বাদ হয়ে যাবে। আজকের জন্য মানে এই লিঙ্কটা কেটে গেলে মানে আর 40 মিনিট পরে আমরা অফ করে দেব। মানে 6টা হয়তোবা 20, 6টা 15 যাবে, 15-র পরে আমাদের আজকের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে। এখন যে প্রসিয়র জাতির রাজধানী ছিল আপনার পালিপুত্রা বা পাটালিপুত্র। তো এরপরে এরপরে আর গঙ্গারিডাইট জাতির রাজধানী ছিল চন্দ্রকেতুগড়। দুটো আসলো। এরপরে দেখেন, তো যখন আমাদের আলেকজান্ডার দ্য গ্রেটের আচ্ছা, আলেকজান্ডার দ্য গ্রেটের সম্বন্ধে আরেকটা একটু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমরা আলেকজান্ডার দ্য গ্রেটে চলে যাই, এরপরে আমরা শুরু করতেছি। দেখেন, তো আলেকজান্ডার দ্য গ্রেটের যে সামারি মানে সেখানে ছিল যে উনি ওনার মৃত্যু যেটা হয়, মানে উনি তো ভারতবর্ষে আসছে আপনার 327 খ্রিস্টপূর্বে, আর ওনার মৃত্যু হয়েছে ইরাকের ব্যাবলিয়ানে, আর ব্যাবলিয়ান শহরে। আর ওনার কবর কোথায় জানেন? উনি অসুস্থ হয়েছে মানে মৃত্যু হয়েছে আপনার ইরাকের ব্যাবলিয়ানে। আর ওনার আপনার যেই সমাধি সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়ায়। ওনার সমাধি হচ্ছে যে বাতিঘর নামে বিখ্যাত, এই আলেকজান্দ্রিয়াতে ওনার সমাধি হয়েছিল। তো বলা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট যখন আলেকজান্ডার দ্য গ্রেট এর যে মিত্রটা সেটা মিশরের আলেকজান্দ্রিয়া, তার মানে উনি অসুস্থ মানে মারা গেছে ইরাকে, আর দাফন করা হয়েছে মিশরের আলেকজান্দ্রিয়াতে। ঠিক আছে, তো ওনার যেই মানে গুরু, আলেকজান্ডারের গুরু ছিল আপনার আলেকজান্ডারের গুরু ছিল আপনার এরিস্টটল। এরিস্টটলের শিক্ষক ছিল আপনার প্লেটোর শিক্ষক ছিল আপনার সক্রেটিস। এটাকে সহজে অ্যাসপা দিয়ে মনে রাখা যায়। অ্যাসতে হচ্ছে সক্রেটিস, পিতে প্লেটো, আর এতে অ্যারিস্টটল, আর এতে আর হচ্ছে আলেকজান্ডার। এখন এখানে মনে রাখতে হবে যে সক্রেটিসকে হ্যামলক নামক বিষ দিয়ে মৃত্যুবরণ, হ্যামলক একটা পাতা আছে, এই পাতার রস খাওয়ায় তাকে মৃত্যুবরণ করেছিল। প্লেটো ছিল তার ছাত্র, এরিস্টটল ছিল প্লেটোর ছাত্র, আর আলেকজান্ডারের সেনাপতির নাম ছিল সেলুকাস। এখন যখন আলেকজান্ডার দ্য গ্রেট আপনার এই অঞ্চল থেকে চলে গেল তার সেনাপতিকে ক্ষমতায় বসে, তখন কি হইল? এরপরে আমাদের যে চন্দ্রগুপ্ত, এরপরে আমরা এখন দুজন ব্যক্তির নাম শুনবো। একজনের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর একজনের নাম হচ্ছে ওই যে চাণক্য। আমরা দেখবেন না যে অনেক চাণক্য নীতি আছে বিভিন্ন জায়গায়, হিন্দুরা দেখায় যে চাণক্য অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলে গেছে। তা আমাদের এই যে চাণক্য নীতি, চাণক্য এবং আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, তাদেরকে নিয়ে এখন আমরা বলবো যে মৌর্য সাম্রাজ্যটা কিভাবে বাংলায় প্রতিষ্ঠিত হইলো। এখন আমরা দেখলাম যে এখানকার যে আমাদের যে মানে চন্দ্রগুপ্ত মৌর্য, তো চন্দ্রগুপ্ত মৌর্য উনি তার ছোটবেলায় তার বাবা মারা যায়। পরে তাকে, হ্যাঁ বলেন। হ্যাঁ
আপনি কি স্লাইড চেঞ্জ করছেন? না না, স্লাইড চেঞ্জ করি না, ওই যে আলেকজান্ডারের সামারি লেখা এটা দেখছেন। আমি এখন মানে এগুলোর বাইরের তথ্য দিচ্ছি। আহ, আলেকজান্ডারের সামারি লেখা আছে আমার ভাই আমাদের কিন্তু হচ্ছে ওই ম্যাপ দেখাচ্ছে, ওই যে নদীর যে ও ম্যাপটাতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাপেরটা থেকে আমরা একটু ব্যাক নিয়ে আবার আসি। এখন আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো একটু বাইরের তথ্য, মানে এটা ইয়েতে নাই, স্লাইডের বাইরে আরো কিছু তথ্য বলি। দেখেন, তো এখন আমরা আমরা দেখবো যে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা এখন দেখবো, যে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে আসলো। তো এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে বাবা, ওই চন্দ্রগুপ্ত মৌর্যের বাবা মারা গেছে। তো মৌর্য ছিল ক্ষত্রিয় বংশ। ক্ষত্রিয় বংশ মানে যারা যুদ্ধ বিগ্রহ করে। হিন্দুদের মধ্যে একটা বংশ আছে, এটা ক্ষত্রিয়, ওদের কাজ হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা। তো এখন আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষে আসছিল, তখন ওই সময়ে চন্দ্রগুপ্ত মৌর্য তার সামনে পরে সে যুদ্ধ বিগ্রহ করছিল, পরে তাকে প্রাণদণ্ড দিছিল আলেকজান্ডার দ্য গ্রেট। পরে সে চন্দ্রগুপ্ত মানে কি ভয়ে পালাইয়া গেছে, মানে সে ওখান থেকে যে নির্ভীক আচরণ দেখে, মানে চন্দ্রগুপ্তের নির্ভীক আচরণ দেখে আলেকজান্ডার তাকে মৃত্যুদণ্ড দিছিল। পরে সে ভয়ে প্রাণ রক্ষা করার জন্য ভয়ে পালায় গেছে। তো পালায় যাওয়ার পরে ওখানে কূটনীতিবিদ চাণক্য, ঠিক আছে, তো আবার ওখানে যে ছিল, মানে ওই সময়ের মগধের একজন রাজা ছিল। তো মগধের রাজার নাম ছিল নন্দ। এই নন্দ দ্বারা কূটনীতিবিদ যে চাণক্য, উনি অপমানিত বোধ করছে, মানে নন্দ তাকে অপমান করছে। তো নন্দকে অপমান করার পরে ওই চাণক্য আসতে সুন্দর ওখান থেকে চলে গেছে। তো পাকিস্তানে একটা বিশ্ববিদ্যালয় আছে, ওইটাকে প্রাচীন বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় বলা যাবে না, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ওইটা, ঠিক আছে। তো ওই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বা তক্ষশিলাতে ওখানে সে মানে চাণক্য পড়াইতো। আর চন্দ্রগুপ্ত মৌর্যর মা তাকে নিয়ে তক্ষশিলাতে চলে গেছিল। পরে চন্দ্রগুপ্ত মৌর্যর সাথে আর চাণক্যর সাথে দেখা হয় ওখানে। তারা এই দুইজন ছাত্র এবং গুরু ছিল আর। তো এই দুইজন আইসা মগধের যে রাজা নন্দ, ঠিক আছে, 300 মানে 21 সালে, মানে আপনার আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষ থেকে যায় মারা গেছে, উনি তো 23-এ মারা গেছে। 21 সালের দিকে নন্দকে পরাজিত করে মগধের যে সিংহাসন, সেই সিংহাসন দখল করছে। তো মগধ হচ্ছে আপনার গৌড় মালদাহ যে অঞ্চলটা, ঠিক আছে, যে গৌড় অঞ্চল মালদাহ অঞ্চল, এই অঞ্চলগুলো মিলে ভারতের যে যে অঞ্চলটা, এটা ভারতের মধ্যেই বেশি, বাংলার মধ্যে ধরেন গৌড় অঞ্চলটা গেছে এটি, ঠিক আছে, গৌড় থেকে ভারতের পুরো অঞ্চলটা সে মগধ এটা দখল করে যে মানে মগধের রাজা নন্দকে পরাজিত করে সে সিংহাসনে বসলো। সে বাংলার উত্তর অংশ, বিহার, উড়িষ্যা অংশ বিশেষ ছিল মগধ নিয়ে গঠিত। তো এই এখন এরপরে এইবার সে কি করলো, তখনও আলেকজান্ডার দ্য গ্রেটের যেই সেনাপতি সেলুকাস, সে কিন্তু পুরো ভারতবর্ষে এখনো রয়ে গেছে। পরে এখন সেলুকাস দুর্বল হয়ে গেছিল যখন আলেকজান্ডার মারা গেল বা চলে গেল, তখন এবার আপনার চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে ধাওয়া করলো, মানে একদম দৌড়ে আপনার আফগানিস্তান পার করে দিছে। পরবর্তীতে এখন সে পুরো ভারতবর্ষের রাজা হইয়া বসে গেল এই চন্দ্রগুপ্ত মৌর্য। তো মানে সেই সেলুকাসকে সরাই দিল আরই। তো এখন তার যে রাজধানী ছিল পাটালিপুত্র, তার রাজধানী ছিল পাটালিপুত্র। আর পাটালিপুত্র কাদের রাজধানী ছিল আবার, ওই যে প্রসিওর যে জাতি, প্রসিওর যে গোষ্ঠী, শক্তিশালী প্রসিওর গোষ্ঠীরও কিন্তু রাজধানী ছিল পাটালিপুত্র। তাহলে এখন আমাদের যে মৌর্য বংশের, মানে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, উনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, এবং সে সেলুকাসকে দৌড়াইয়া মগধ দখল করলো, পুরা ভারতবর্ষ পুরা সে দখল করলো। এবং তার যে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিল এবং গুরু ছিল, তার নাম ছিল আপনার চাণক্য। তো এই চাণক্য ছিল আপনার, চাণক্যের উপাধি ছিল কৌটিল্য, বা চাণক্যর উপাধি ছিল কৌটিল্য, এবং সে রাষ্ট্র শাসন বা কূটনীতির এই বিষয়গুলো নিয়ে সে খুব ভালো একটা কথাবার্তা ছিল, বা ভালো একটা ধরেন তার আইডিয়া ছিল, বা এগুলাতে তাকে বলা হয় যে আপনার প্রাচীন বাংলার পলিটিশিয়ান বলতে পারেন। এখন ওই সময়ের ওই সময় গ্রিক পরিব্রাজক, মানে হচ্ছে আপনার চন্দ্রগুপ্তের মৌর্যের সময় গ্রিক থেকে একজন পরিব্রাজক ম্যাগাস্থেনিস আছে। ম্যাগাস্থেনিসের যেই গ্রন্থ সেটার নাম ছিল ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কিন্তু যে গঙ্গার রাইট এবং প্রসিওর জাতির উল্লেখ আমরা কিন্তু পাই।
তো এখন আমরা দেখব যে আপনার চন্দ্রগুপ্ত মৌর্যের মানে মৌর্য বংশ নিয়ে আমরা এখন সামনে কথা বলবো। এই হলো আপনার মৌর্য বংশ। আমি স্লাইড চেঞ্জ করছি, দেখছেন আপনারা? মৌর্য বংশ দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তো দেখেন, চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম সম্রাট। চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে এখন ওই সময় বাংলার কি অবস্থা ছিল? ওই সময় আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, এই যে মগধ যখন দখল করে ফেলে, এখন ওই সময়ের যেই পাটালিপুত্র না, ওই সময়ের যে বাংলা, ওই সময় বাংলাতে ছিল অনেক শক্তিশালী একজন শাসক ছিল। মানে ওই সময় বাংলা পর্যন্ত আলেকজান্ডার আসতে পারে নাই। ঠিক আছে, মানে বাংলা ওরাও এখানে বাংলা পর্যন্ত না এসে ভারতবর্ষ ওখানেই শাসন করে চলে গেছিল। কিন্তু বাংলা অনেক বেশি শক্তিশালী ছিল, এই জন্য বাংলার দিকে আলেকজান্ডার আসলে আসে নাই, বা বাংলাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনেও করে নাই। ঠিক আছে, কিন্তু বাংলা শাসকরা ওই সময় খুবই শক্তিশালী ছিল। তো এরপরে দেখেন যে চন্দ্রগুপ্ত মৌর্য, আপনার যেই চন্দ্রগুপ্ত মৌর্যের মানে গুরু ছিল কে, প্রধানমন্ত্রী ছিল চাণক্য। তো এই চাণক্যকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতের জন্য চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। ম্যাকিয়াভেলি, তাহলে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে, সরি চাণক্যকে। তাহলে চাণক্যকে তার পণ্ডিতের রাষ্ট্রবিজ্ঞানে তার পণ্ডিত্য বেশি ছিল, একজন রাজনীতিবিদের মতো, এই জন্য তাকে বলা ভারতের ম্যাকিয়াভেলি। চন্দ্রগুপ্তের আপনার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। চাণক্য ছিল প্রাচীন ভারতের অর্থনীতিবিদ, দার্শনিক, রাজ উপদেষ্টা এবং রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র, যেটা 15 খণ্ডে রচিত। এই অর্থশাস্ত্রের লেখক হচ্ছে কিন্তু এই চাণক্য। চাণক্য অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, পাকিস্তান। ওই যে বললাম যে মগধের রাজা নন্দ কর্তৃক সে অপমানিত হয়ে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে চলে গেছিল, ওখানে তার চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে দেখা হয়েছে। পরে চন্দ্রগুপ্ত মৌর্য তো হলো ক্ষত্রিয় বংশের, যুদ্ধ বিগ্রহ করা। আর এখানে চাণক্য হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিত। এই দুইজন মিলে এবার নন্দকে পরাজিত করে ফেলছে, সেনাবাহিনীটা নিয়ে নন্দকে আক্রমণ করে। প্রথমে পারে নাই, প্রথমে বা চেষ্টা করতে পারে নাই, পরবর্তীতে শক্তি সঞ্চয় করে বুদ্ধি পরামর্শ দিয়ে আস্তে সুন্দর আপনার নন্দকে পরাজিত করে প্রতিশোধ নিল দুইজনেই। এখন আমরা মৌর্য বংশ নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। তো এখানে মৌর্য বংশের প্রথম সম্রাট বা প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এর পরবর্তীতে তার ছেলের নাম হচ্ছে বিন্দুসার, তার ছেলের নাম হচ্ছে অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে অশোক, বিন্দুসার উল্লেখযোগ্য না। তাহলে অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। এখন এইবার কথা আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্যর পরে মানে চন্দ্রগুপ্ত মৌর্য কি বাংলাতে মানে সে কি বাংলাকে কি শাসন করতে মানে বাংলা পর্যন্ত কি রাজ্য বিস্তার করতে পারছে? না, আসলে সে বাংলা পর্যন্ত রাজ্য বিস্তার করতে পারে নাই। এখন তার যে নাতি অশোক, এই অশোক কিন্তু বাংলা পর্যন্ত রাজ্য বিস্তার করে ফেলছে। মানে সে বাংলার যে গৌর অঞ্চল, মানে ওই যে বাংলার যে পুণ্ড যে জনপদ, এই জনপদটাকে সে দখল করে ফেলছে। এখন মনে রাখবেন, শ্রেষ্ঠ সম্রাট মানে যে বাংলা দখল করতে পারছে। এই যে যেমন অশোক, সে বাংলা পর্যন্ত রাজ্য বিস্তার করতে পারছে, এই জন্যই তাকে শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। এখন তা আমরা অশোক সম্বন্ধে দেখবো, এই হলো আমাদের অশোক ভাই। তো সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। অশোককে কি দেখতেছেন? কলিঙ্গ যুদ্ধ অশোক দেখা যাচ্ছে কিনা পিকচারে? জি ভাই। আচ্ছা, তো সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিল, মৌর্য বংশের তৃতীয় সম্রাট। তার আগে তো ছিল বিন্দুসার, তার বাবা। বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তাহলে বলা হয় যে বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? সম্রাট অশোক। তারপরে উত্তর বাংলা জয়কারী সর্বপ্রথম শাসক হচ্ছে উত্তর বাংলা। উত্তর বাংলাকে কি কি পড়ে? ওই যে বরেন্দ্র, তারপরে রাজশাহী, এইসব অঞ্চলগুলা, মানে গৌড়ের পরে এইসব অঞ্চলগুলোতে চলে আসছে। ঠিক আছে, গৌড় কিন্তু পুরোটা বাংলাদেশের মধ্যে না, চাঁপাইনবাবগঞ্জটা শুধু বাংলার মধ্যে। কিন্তু ওই যে বরেন্দ্র, পুণ্ড, এইসব অঞ্চলগুলা দখল করে ফেলছে এই সম্রাট অশোক। এসে সে বাংলার রাজধানী দিছে পুণ্ডবর্ধন বা মহেস্থানগড়ে রাজধানী স্থাপন করে। তাহলে আপনাকে যদি বলি যে সম্রাট অশোকের রাজধানী কি ছিল? পাটালিপুত্র। তাহলে সম্রাট অশোকের সময়ে বাংলার রাজধানী কি ছিল? ওই যে পুণ্ডবর্ধন বা মহেস্থানগড়।
তাহলে বাংলার রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা মহেস্থানগড়, আর মৌর্য সাম্রাজ্যের মানে রাজধানী ছিল পাটালিপুত্র। তার মানে এখানে অশোক বাংলা জয় করে মানে বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠা করছে। তবে ওই যে বঙ্গ জনপদ এবং সমতট মানে ময়মনসিংহ মানে হচ্ছে আমাদের এদিকে বরিশাল নোয়াখালী, হ্যাঁ, তারপরে ধরেন যে এই অঞ্চলগুলা বুঝছেন, গোপালগঞ্জ, খুলনা, এই অঞ্চলগুলা তারা দখল করতে পারে নাই। এই অঞ্চলগুলাতে কি কারা ছিল? এই অঞ্চলগুলাতে কিছু কিছু রাজারা ছিল, তারা মাঝে মাঝে আপনার মৌর্য সাম্রাজ্যের বা যারা ছিল ওদের আপনি কি করতো, ওদের বশ্যতা মানে স্বীকার করতো। মানে মোটামুটি বলতে পারেন যে সম্রাট অশোক তো খুব বেশি দিগ্বিজয়ী একজন সম্রাট ছিল, সে মোটামুটি বাংলা দখল করে ফেলছে। আর বাংলার রাজধানী ছিল মানে পুণ্ড্রবর্ধন বা মহেস্থানগড় রাজধানী স্থাপন করছে সম্রাট অশোক। এরপরে কিন্তু ওই সময় বাংলায় বিভিন্ন রাজবংশ ছিল যারা বিক্ষিপ্তভাবে শাসন শাসন করত, করে আবার অশোকের বশ্যতা মানত যে ঠিক আছে অশোক ভাই, আমরা আপনার পক্ষের লোক, আমরা এখানে শাসন টাসন করি। এখন ভারতের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, আর বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন কে? সম্রাট অশোক। খুব গুরুত্বপূর্ণ। ভারতে মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌর্য, সে আর বাংলার দিকে তাকাইতে পারে না, কিন্তু আমাদের এই অশোক ভাই সে এসে কিন্তু বাংলাও দখল করে ফেলছে। বাংলা দখল করে বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে, করে ওখানকার রাজধানী দিয়ে দিচ্ছে পুণ্ডনগর বা মহেস্থানগড়। মানে ওই যে আমাদের ওই যে প্রাচীন জনপদ, সমৃদ্ধ জনপদ পুণ্ড জনপদের সেই পুণ্ডবর্ধন রাজধানী স্থাপন করছে। এখন তো এরপরেই যে কলিঙ্গ যেই যুদ্ধটা, সেটা তো বললাম যে কলিঙ্গ যুদ্ধের হওয়ার মূল কারণ হচ্ছে ওই যে বললাম তম্রলিপ্ত যেই তম্রলিপি যেই ইয়াটা ছিল, ওটার নাম ছিল কি, কিছুক্ষণ আগে তো আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ, তম্রলিপ্ত যেই নৌবন্দরটা ছিল, এই তম্রলিপ্ত এটা হলো আপনার মানে ভারতের আপনার এটা কি বলা যায়, দক্ষিণবঙ্গে, ভারতের দক্ষিণবঙ্গে যে অঞ্চলটা সেটা হচ্ছে আপনার তম্রলিপ্ত। এখানে নৌ বাণিজ্য কেন্দ্র ছিল ওই তম্রলিপ্ততে। এইটাকে দখল করার জন্য কলিঙ্গ যুদ্ধ শুরু করছে সম্রাট অশোক, বলা হয় এটা, মানে এটা ধারণা করা হয়। এখন এই কলিঙ্গ যুদ্ধে ভয়াবহতা কি? তো ওনার আমলে যে কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল সেখানে অনেক মানে সেখানে ধারণা করা হয় লক্ষর উপরে, 1,50,000-এর উপরে, মানে 1 বছর ব্যাপী এই যুদ্ধ চলে। এবং কলিঙ্গ যারা ছিল ওরা কিন্তু কোনো সম্রাট অশোকের বশ্যতা স্বীকার করে নাই, ওরাও একদম সমানে সমানে যুদ্ধ করছে। এখন এই সমানে সমানে যুদ্ধ করার পরে ওখানে আপনার 1,50,000-এর মতো কলিঙ্গ সেনা প্রাণ হারায়, অপরদিকে 1 লক্ষ মৌর্য সেনা প্রাণ হারায়। এমন অবস্থা হয়েছিল মানে কলিঙ্গ সেনা 1.5 লক্ষ, মৌর্য সেনা 1 লক্ষ, মানে মোট 2.5 লক্ষ সেনা মারা গেছে। বলা হয় কলিঙ্গ যে অঞ্চল, সে অঞ্চলে কোনো কাজ করার জন্য কোনো পুরুষ মানুষ পাওয়া যায় নাই, এত পরিমাণে মানে ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে। পুরা যে নদী পুরা রক্তে লাল হয়ে গেছে। সম্রাট অশোক এই অবস্থা দেখা, ঠিক আছে, এই অবস্থা দেখা সে খুবই মর্মাহত হয়েছে। এরপর সে অহিংসা পরায়ণ ধর্ম মানে বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, এই বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করছে। এখন তাকে যে বুদ্ধ বানাইছে, বৌদ্ধ ধর্মের দীক্ষা তাকে যে দিচ্ছে, তার নামটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরে একটু মনে রাখতে পারেন, মানে একটু দেখতে পারেন যে উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষু, উপগুপ্ত তার নাম। তো উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষু, সে সম্রাট অশোককে আপনার বৌদ্ধ ধর্মের দীক্ষা দিছে। এরপরে তো সে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে সে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে পালন করছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার আগে ধর্মটা কি ছিল? মৌর্যরা তো আমরা জানি সম্রাট অশোক থেকে বৌদ্ধ ধর্ম, তাহলে তার আগে ধর্মটা কি ছিল? সনাতন। তাহলে মানে মৌর্যদের অশোক পূর্ববর্তী যারা ছিল ওরা ছিল সনাতন ধর্মাবলম্বী। এরপরে যখন কলিঙ্গ যুদ্ধের পরে তার মধ্যে একটা বিবেক তাড়না হয়, ওই সময় সে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সে আপনার মানে কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আর এখন কলিঙ্গ যুদ্ধটা কখন হয়েছে? 261 থেকে 260 বিসিতে, এগুলো লাগবে না, 261 থেকে 260 বিসিতে এটা হয়েছিল, মানে খ্রিস্টপূর্বে এটা হয়েছিল। আর সম্রাট অশোককে বলা হয় ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক, মানে ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক ছিল সে। খরষ্টি লিপিও তো লেখা হইতো, কিন্তু ব্রাহ্ম লিপির দুটা লিপি ছিল, একটা ছিল খরষ্টি লিপি, একটা ছিল ব্রাহ্মী লিপি। তো ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক ছিল সম্রাট অশোক।
তার যেই রাজ্যটা সেই ব্রাহ্মী লিপি দিয়েই চালাইতো। তো এই ছিল আমাদের অশোক ভাইয়ের কথাবার্তা। এখন মৌর্যদের সময় একটা গুপ্তচর ছিল, ওদের উপাধি ছিল সঞ্চারা। মানে ওখানকার যারা আপনার গুপ্তচর ছিল ওদেরকে সঞ্চারা বলা হতো, মানে গুপ্তচর ছাড়া তো দেশ চালানো যাবে না। তো এখন এখানে বলা হয় যে বৌদ্ধ ধর্মকে তিনি বিশ্ব ধর্মে রূপান্তরিত করেন সম্রাট অশোক। তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন মানে হচ্ছে সেভিয়ার, মানে ত্রাণকর্তা, যে ওই ধর্মটাকে বাঁচায় তাকে বলে ত্রাণকর্তা বলে। তো বৌদ্ধদের যেই মৌর্য সাম্রাজ্যের মানে রাজধানী ছিল পাটলিপুত্র, আর বাংলার প্রাদেশিক রাজধানী ছিল আপনার পুণ্ডনগর। বাংলার ওদের প্রাদেশিক রাজধানী, মানে বাংলা জয় করে সম্রাট অশোক তো বাংলাতেও মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, তখন তার নাম দিছে আপনার পুণ্ডনগর, ওই যে পুণ্ড জনপদের পুণ্ডনগর। আর মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। এবার দেখেন যে এরপরে কি হইলো। তারপরে যখন এরপরে আমাদের যে মৌর্য সাম্রাজ্যের সর্বশেষ যে শাসক তার নাম ছিল বৃহদত্ত। তো এই বৃহদত্ত এই ছিল একটা অকর্মণ্য, মানে ওরা খুব একটা পাওয়ারফুল ছিল না, যার ফলে গুপ্ত রাজারা এই যে মৌর্য সাম্রাজ্যের এই মানে মৌর্য সাম্রাজ্যের যে পতনের পর তারা তো আর পুরোপুরি ইয়ে করতে পারে নাই, মানে তাদের রাজ্যগুলো তাদের যে শাসকরা ওরা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন আপনার গুপ্তরা এসে ক্ষমতা দখল করলো। এখন গুপ্তরা হচ্ছে হিন্দু হিন্দু শাসক, ঠিক আছে। মৌর্যরা ছিল সনাতন ছিল, আর গুপ্তরা ছিল কি হিন্দু। তো এখন মৌর্য সাম্রাজ্যের পতনের পর মানে শুগ্র এবং কংস একটা বংশ আছে, এই বংশের আবির্ভাব ঘটে। তো এরপরে বিভিন্ন ধরনের বাংলায় বিভিন্ন আক্রমণ অনেক কিছু হইতো, ভারতবর্ষে একটা অরাজকতা তৈরি হয়ে গেল। এরপর ভারতে গুপ্ত সাম্রাজ্য তৈরি হলো। তো গুপ্ত সাম্রাজ্য যেটা হলো, তো এখানে দেখেন আচ্ছা, তো এখন এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো আপনার মহারাজা শ্রীগুপ্ত। তো মহারাজা শ্রীগুপ্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু এই সাম্রাজ্যের প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে এখানে বিষয়টা হয়ে গেল যে আমাদের যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন মহারাজা শ্রীগুপ্ত, সে কিন্তু শক্তিশালী কোনো রাজা ছিল না, সে মৌর্যদের অধীনেই একটা রাজা ছিল। তো এখন সে তার সাম্রাজ্য মানে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, কিন্তু সে প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন রাজা ধারণ করে নাই, তার ছেলে, ঠিক আছে, তার ছেলেকে তার ছেলে হচ্ছে আপনার প্রথম সম্রাট হয়েছে গুপ্তদের। সরি, তার ছেলে না, এটা তার নাতি, এটা বুঝছেন। শ্রীগুপ্তের মানে শ্রীগুপ্তের নাতি হলো প্রথম চন্দ্রগুপ্ত। তার মানে বোঝা গেল ভারতবর্ষে মানে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে আপনার মহারাজা শ্রীগুপ্ত, আর প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে প্রথম চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্তের আপনার প্রথম চন্দ্রগুপ্ত ছিল আপনার মহারাজা শ্রীগুপ্তের নাতি, তিনি ছিলেন মহারাজা শ্রীগুপ্তের নাতি। আর ওই গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিল সমুদ্রগুপ্ত, আর গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শাসক মানে গুরুত্বপূর্ণ একজন শাসক ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দেখেন রাষ্ট্র প্রতিষ্ঠা করছে মানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে শ্রীগুপ্ত, প্রথম সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত, সমুদ্রের মতো বিশাল সে, ঠিক আছে, এইভাবে মনে রাখবেন, সমুদ্রের মতো বিশালের জন্য শ্রেষ্ঠ সম্রাট গুপ্তদের সমুদ্রগুপ্ত। আর অন্যতম শাসক ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি শেষ জীবনে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন। তার জীবন নিয়ে কথাবার্তা হবে। এটা ছিল আপনার গুপ্ত সাম্রাজ্যের কথাবার্তা। এখন বলেন তো মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে কে? আসেন নাকি আমাকে রাইকা সব পালাইছেন? ও, এত 7 জন আছেন আপনারা। হ্যাঁ বলেন, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম নাকি দ্বিতীয়? ভাইয়া চন্দ্রগুপ্ত মৌর্য। না, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। হবে না থ্যাংক ইউ। এখানে। হ্যাঁ থ্যাংক ইউ।
আমি একটু কনফিউজ করার চেষ্টা করলাম আপনাকে।